আজকে আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাস পড়ব। কি বিষয়টা? প্রজেক্টাইল শুনেই বোঝা যাচ্ছে যে কোনো কিছু মনে করো প্রজেক্ট করা হচ্ছে। খুব সহজ এক্সাম্পল হচ্ছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে স্কুল পালানো ছেলেরা কি করে? ঢিল মারে। একটা পাড়ে দাঁড়িয়ে পুকুরের মাঝখানে ঢিল ছোড়ে। কখনো দেখেছো সেরকম ঢিল ছোড়া? পরিষ্কার ঢিলের যে গতিপথ সেটা আমরা এঁকে দিতে পারি, ঠিক এরকম গিয়ে পড়ে। একটা জায়গা থেকে ছোড়া হলো, এইভাবে গিয়ে অনেকটা ওপরে উঠলো, একটা হাইয়েস্ট পয়েন্ট সর্বোচ্চ বিন্দুতে পৌঁছলো, তারপরে আবার নিচে নামতে শুরু করলো। ঠিক আমরা যদি কোনো জিনিস একদম ওপরে উল্লম্বভাবে খাড়া ওপর দিকে ছুঁড়ি, কিছুক্ষণ বাদে আমরা কি দেখি? যে ওপরে গিয়ে একটা পয়েন্টে একদম সর্বোচ্চ বিন্দুতে পৌঁছলো, তারপরে আবার নামতে শুরু করলো। এর কারণটা আমরা জানি। যখন ওপরে ছোড়া হলো, তোমরা জানো ইতিমধ্যে আমরা কোনো বস্তুর গতিবেগ যখন ত্বরান্বিত হয় অথবা তার উপরে মন্দন কাজ করে, তখন কিভাবে তার গতিবেগ প্রতি মুহূর্তে চেঞ্জ করে, তার অতিক্রান্ত দূরত্ব কিভাবে পাল্টায় প্রতি মুহূর্তে, সেগুলো আমরা দেখেছি। এবার যখন আমি উল্লম্ব পথে কোনো বস্তুকে ছুঁড়ব, তখন প্রথম ছুঁড়লাম সে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ এক্ষেত্রে বলবো, সেই অভিকর্ষীয় ত্বরণের উল্টো দিকে চলতে শুরু করলো। অর্থাৎ তার ওপরে ওঠার সময় একটা -g অভিকর্ষজ ত্বরণ কাজ করতে শুরু করলো। তাহলে যে গতিবেগ নিয়ে আমি প্রথম তাকে ছুঁড়েছিলাম, মনে করো ইউ, সেই গতিবেগ তার কমতে 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 একটা সময় আসবে যখন তার গতিবেগ শূন্য হয়ে যাবে। অর্থাৎ সেই সময়ে তার শূন্য গতিবেগ হলে তখন তো সে আবার অভিকর্ষের টানে নিচের দিকেই পড়বে। যে পয়েন্ট থেকে সে পড়তে শুরু করলো সেই পয়েন্ট পর্যন্ত ওঠাটা, সেটাই হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতার আরোহণ। এবার এই পথটা পুরোটা সে মন্দনে গেল, তার গতিবেগ এখানে গিয়ে শূন্য হলো। এই অবস্থা থেকে সে আবার নামতে শুরু করলো। যখন নামতে শুরু করলো তখন তার উপরে +g, প্রতি মুহূর্তে তার গতিবেগ বাড়ছে। করতে করতে সে আবার সেই হাইটটা এসে অতিক্রম করে নিচে মাটিতে পড়ল। এখানটা একটু অন্যরকম। আমরা এখানে একদম উল্লম্বভাবে তাকে ছুঁড়েছিলাম, অর্থাৎ এই উল্লম্ব দিকেই তার একটা গতিবেগ ছিল। কিন্তু এখানে ছুঁড়লাম কিভাবে? ঠিক ওই যে ছেলেরা ঢিল ছোড়ে সেভাবে। ভাবলে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে ছেলেটা তার প্রথম স্ট্রোকে সে যখন ছুড়লো, তার পাটা বা তার শরীরটা একটা ভূমির সঙ্গে কিন্তু একটা কোণ করেছিল। মনে করো সেই কোণটা আমি এই রকম একটা ভাবে ভেবে নিলাম। মনে করো সেটা থিটা বা আলফা, কিছু একটা আলফা মনে করো। সে এইভাবে একটা গতিবেগ ওই ঢিলটাতে দিচ্ছে। তার ফলে এবার এই বস্তুটা, এর একটা গতিবেগ ভেক্টর রাশি, এই গতিবেগটা যখন সে পেল তখন দেখো সে কিন্তু ভূমির সঙ্গে একটা কোণ করে রয়েছে। অর্থাৎ আমি যদি প্রথমেই তার গতিবেগটাকে ভেবে নিই যে পরিষ্কার দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, একটা হলো ইউ কস আলফা আর একটা হলো ইউ সাইন আলফা। মনে করে দেখো আমরা ভেক্টরের চ্যাপ্টারে একটা ভেক্টরকে উপাংশে ভাঙা, দুটো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বা উপাংশে ভাঙা, পরস্পর লম্ব উপাংশে ভাঙা আমরা কিন্তু করেছি। ভূমি সংলগ্ন যদি কোনটা আলফা হয় তাহলে এই কম্পোনেন্টটা হয় কস কম্পোনেন্ট আর তার উল্লম্ব কম্পোনেন্ট হয় সাইন কম্পোনেন্ট। এবার আমরা বস্তুটার এই যে দুটো ভাগে বিভক্ত গতিবেগ, এই গতিবেগগুলো কীরকম কন্ডিশনে পড়লো এটা একটু দেখব। দেখো এই গতিবেগটার দিক হচ্ছে ইউ কস আলফার দিক হচ্ছে এই অনুভূমিক দিক, যেদিকে
অন্য কোনো বল তার উপর প্রযুক্ত হচ্ছে না। অনুভূমিক দিকে কেন কোনো বল প্রযুক্ত হচ্ছে না? আমরা জানি যে অভিকর্ষজ বল সরাসরি একদম উল্লম্বভাবে খাড়া উপর দিকে অথবা নিচের দিকে কাজ করে। ওপর দিকে অভিকর্ষজ ত্বরণটা নেগেটিভ হয়ে যায়, মন্দন, আর নিচের দিকে যেহেতু অভিকর্ষজ টান, সুতরাং +G। তাহলে ত্বরণ বা মন্দন শুধুমাত্র অনুভূমিকের সঙ্গে খাড়া ওপর দিকেই কাজ করে। কোনো স্বাভাবিক ন্যাচারাল বল আমরা অনুভূমিক দিকে কাজ করে এটা কিন্তু জানি না। একটা জানি অবশ্যই, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। কিন্তু এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আপাতত যে এই দিকে কোনো রকম ঘর্ষণ নেই, অর্থাৎ এই বলটাকে মন্দন বা ত্বরণ করার জন্য কোনো রকম ফোর্স প্রেজেন্ট নেই, অর্থাৎ সে পুরোপুরি সমবেগে চলবে। আর এই যে বলটা, এই যে গতিবেগটা, সেটা অবশ্যই প্রথমে দেখো এটার সাথে কম্পেয়ার করো। এ যখন ওপরের দিকে উঠছে তখন এর ওপরে মন্দন কাজ করছে, -G। এইভাবে করতে করতে সে সর্বোচ্চ বিন্দুতে এলো, ঠিক এখানে যেভাবে সর্বোচ্চ বিন্দুতে আসে। আমি তোমাদের ঢিল মারার এক্সাম্পলটা বারবার ভাবতে বলছি, তার কারণ এটা আমাদের খুব চোখে দেখা একটা ঘটনা। আমরা জীবনে বহুবার দেখেছি যে বহু ছেলে পুকুরের পাড়ে দাঁড়িয়ে ঢিল ছুটছে এবং সেই ঢিলের পরিষ্কার যে গতিপথটা সেটা আমরা দেখতে পাই এই রকম একটা প্যারাবোলিক পথে গিয়ে তারা পড়ে। তো এই যে সর্বোচ্চ বিন্দুটা, এটা হচ্ছে যখন তার গতিবেগটা 0 হয়ে গেল। তারপর থেকে আবার স্বাভাবিকভাবেই সে অভিকর্ষের টানে নিচে নেমে আসবে, ত্বরণ গতি। তাহলে এবার আমরা দেখি যে দেখো ঢিলটা তো একটা সম্পূর্ণ বস্তু, তার দুটো দিকে দুটো গতিবেগের উপাংশ থাকতে পারে, কিন্তু সেই সমস্তটা নিয়ে সে কিন্তু এই উচ্চতাটা কভার করলো এবং তারপরে সে এখানে এসে পড়লো। যে সময়ে সে এই উল্লম্ব তলের ওপরে ভ্রমণ করলো সেইটুকু সময়ে কিন্তু সে উল্লম্ব দিকেও এখান থেকে এখানে, অনুভূমিক দিকেও সে এখান থেকে এইখানে গেছে। অর্থাৎ যে কোনো একটা মুহূর্তে সে ইউ কস আলফার প্রভাবে একটা এদিকে একটা দূরত্ব যাচ্ছে এবং ইউ সাইন আলফার প্রভাবে সে উল্লম্ব দিকে একটা দূরত্ব যাচ্ছে। আমরা বোঝার সুবিধের জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিই। এই এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিলাম। ধরা যাক যে কোনো সময় টিতে তার অনুভূমিক দিকে দূরত্ব হলো এক্স আর এই উল্লম্ব দিকে তার দূরত্ব হলো ওয়াই। যেহেতু এইটুকু পথ সে সমবেগে যায়, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা ধরে ইউ কস আলফা ইন্টু টি। আচ্ছা, এটা হলো একটা ইকুয়েশন। আর এই ইকুয়েশনটা কি করে বার করব, ওয়াইটা কি করে বার করব? দেখো, যদি আমরা যে এতদিন যে ইকুয়েশন অফ মোশনগুলো করেছি, আমরা অতিক্রান্ত দূরত্বটাকে কি ধরেছিলাম? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস অথবা মাইনাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস ইজ ইকুয়াল টু, এখন তাহলে ওয়াই সেই জায়গাটা নিচ্ছে, ইউর জায়গায় আমি বসাচ্ছি ইউ সাইন আলফা ইন্টু টি। যেহেতু এই হাফটা পর্যন্ত তার মন্দন রয়েছে, সুতরাং আমি এখানে মাইনাস সাইন নেব। হাফ জি হচ্ছে এখানের অভিকর্ষজ ত্বরণ বা মন্দন ইন্টু টি স্কোয়ার। এবার দেখো এক্স ইজ ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি, এখান থেকে আমরা টি এর মানটা বার করে নিলাম। টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কস আলফা। এই ইকুয়েশনটাতে সেই টিগুলো বসিয়ে দিই। বসালে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো, সেটা আমি এখনই বলছি না, আগে আমরা করি তারপরে। ইউ সাইন আলফা ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে এক্স বাই ইউ কস আলফা, মাইনাস হাফ জি ইন্টু এক্স বাই ইউ
cos alpha হোল স্কোয়ার। এবার একটু ওপরে লিখি, এই ইকুয়েশনটা y ইজ ইকুয়াল টু ইউ কেটে যাচ্ছে, হলো x tan আলফা sin আলফা বাই cos আলফা মাইনাস হাফ জি, নিচে হলো ইউ স্কোয়ার cos স্কোয়ার আলফা আর ওপরে হচ্ছে x স্কোয়ার বাই ইউ স্কোয়ার cos স্কোয়ার আলফা। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, আমাদের ইতিমধ্যে একটু কোঅর্ডিনেট জিওমেট্রি করা হয়ে গেছে। এই ইকুয়েশনটার দিকে তাকিয়ে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে এটা হলো একটা প্যারাবোলা বা অধিবৃত্তের ইকুয়েশন। প্যারাবোলার ইকুয়েশনটা ঠিক এরকম, y ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স। দেখো এখানে কিন্তু তাই আছে, y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা, এখানে ট্যান আলফাটা কনস্ট্যান্ট, কারণ যে অ্যাঙ্গেলে ছুঁড়েছে সেই অ্যাঙ্গেলটা, প্রাথমিক যে অ্যাঙ্গেলটা সেটা কনস্ট্যান্ট রয়েছে, এবং এখানে আদার যে অন্য কোয়ান্টিটিগুলো জি ইউ আলফা এগুলো সমস্ত কনস্ট্যান্ট। সুতরাং আমরা এটাকে একটা পরিষ্কার প্যারাবোলার ইকুয়েশন, এবং আমরা এটা চোখে একদম পরিষ্কার দেখা যে এটা ঠিক প্যারাবোলিক পথে গিয়ে পড়ে। তাহলে এটা হলো যে কোনো একটা সময়ে, যে কোনো একটা ইনস্ট্যান্টে, একটা মুহূর্তে তার যে গতিপথের ইকুয়েশন। এবং এখানে এই যে টি, এটা হলো যে কোনো একটা মুহূর্তে তার এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের সমীকরণ। এবার আমরা দেখতে পাচ্ছি যে পুরো সম্পূর্ণ যে ইটের টুকরোটা সেটা কিন্তু এইখান থেকে এসে এখানে গিয়ে এই রকম একটা জায়গায় এসে পড়েছে। এটা হচ্ছে তার ম্যাক্সিমাম পাল্লা বা রেঞ্জ বলে তাকে। যত জোরে ছোড়া যাবে, অর্থাৎ ইউর মান যত বেশি হবে বা তোমার আলফার ভ্যালুর ওপরে ডিপেন্ড করবে যে তুমি কতটা দূরে তাকে ফেলতে পারবে। এখানে কিন্তু আলফার ভ্যালুর ওপরে ডিপেন্ড করে যে আমরা ম্যাক্সিমাম কতটা দূরে অনুভূমিক দিকে তার রেঞ্জটাকে বাড়াতে পারবো একটা নির্দিষ্ট গতিবেগের জন্য। আমরা আগে সেই রেঞ্জটাকে বার করি। সেই রেঞ্জটা হচ্ছে, মনে করো ক্যাপিটাল টি সময় লাগে এই পুরো এ থেকে বি পথ যেতে। সেই পথে কিন্তু যেমন এটা ওপরে উঠলো, এই ম্যাক্সিমাম হাইট মনে করো এইচ, সে উঠলো আবার নামলো। এবার এইচ হাইট উঠতে তার কতটা সময় লেগেছে সেটা আমরা দেখে নিই, কারণ আমরা কিন্তু এটাও জানি যে একটা নির্দিষ্ট গতিবেগের ক্ষেত্রে একটা বস্তুর ঠিক উল্লম্ব পথে উঠতে যতটা সময় লাগে নামতেও ততটাই সময় লাগে। এগুলো মুছে দিই। এবার এইচ হচ্ছে সেই উচ্চতাটা যেখানে উঠলে তার গতিবেগ শূন্য হয়ে যায়, অর্থাৎ এখানে ভি যদি বলি সেই ভিটা শূন্য হয়ে যাবে। কতটা সময় লাগছে? ইকুয়েশনটা কি হবে? এই এইচ হাইটটা পাওয়ার জন্য তার গতিবেগ হয়ে যাবে শূন্য, ভি ইজ ইকুয়াল টু 0। শুরু করেছিল ইউ সাইন আলফা নিয়ে, মাইনাস জি ক্যাপিটাল টি, এটা টি নয়, এটা ধরে নি T1। এই হাইটটা উঠতে তার মনে করো T1 সময় লেগেছে। তাহলে ইউ সাইন আলফা বাই জি ইজ ইকুয়াল টু হচ্ছে T1, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট উঠতে তার সময় লাগছে ইউ সাইন আলফা বাই জি। একইভাবে তার নামতেও কিন্তু ইউ সাইন আলফা বাই জি সময় লাগবে। এটা আমরা দেখেও নিতে পারি একটু।
দেখে নিই। এখান থেকে এখানে নামছে এইচ, এই হাইট থেকে সে নামছে নিচে, তার ইনিশিয়াল গতিবেগ কত? 0। তাহলে এখানে আমি কোন ফর্মুলা ইউজ করব? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্রথমটা 0, কারণ তার গতিবেগ, ইনিশিয়াল গতিবেগ 0। হাফ, এবার তার কিন্তু এই হাফটাতে তার পুরোটা ত্বরণ, সুতরাং জিটা হবে প্লাস হাফ জি, ধরে নাও এটা টি ড্যাশের স্কোয়ার। এবার তার আগে আমাদের একটু এইচটা বার করে নিতে হবে। কত? এইচটা কত হবে বলো? আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2gh। এখান থেকে সে এখানে উঠলো, ইউ সাইন আলফা গতিবেগ নিয়ে শুরু করেছিল, ভি ইজ ইকুয়াল টু 0তে শেষ হলো, তার উচ্চতা যতটা উঠলো সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এবং সে উঠলো মাইনাস জি এর প্রভাবে। তাহলে এটা 0, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ইজ ইকুয়াল টু হলো এইচ। এইখান থেকে এইচ এর মানটা যদি আমি এখানে বসাই, তাহলে কি পাবো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ইজ ইকুয়াল টু হাফ জি ইন্টু টি ড্যাশের স্কোয়ার। টু টু ক্যান্সেল হয়ে গেল। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো টি ড্যাশের স্কোয়ার। সুতরাং বুঝতেই পারছো যে আবার নামতে ওর সময় লেগেছে ইউ সাইন আলফা বাই জি, অর্থাৎ এখান থেকে এখানে উঠতেও যার সময় লাগলো, এখান থেকে এখানে নামতেও তাই সময় লাগলো। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট, যতক্ষণ সে এয়ারে ছিল, আকাশে ছিল, অর্থাৎ মাটি টাচ করেনি, ততক্ষণ পর্যন্ত তার সময় লেগেছে এই ইউ সাইন আলফা বাই জি প্লাস ইউ সাইন আলফা বাই জি, অর্থাৎ এই সময়টা ধরেই তো সে এই পথটাকে, এই আকাশপথে ট্রাভেল করেছে। তাহলে এখানে হচ্ছে ইউ সাইন আলফা বাই জি প্লাস আর একটা ইউ সাইন আলফা বাই জি, তাহলে তার মোট সময় লাগছে ইউ সাইন আলফা বাই জি প্লাস আর একটা ইউ সাইন আলফা বাই জি, মিলে হলো 2u সাইন আলফা বাই জি। দেখো, এই ওঠা, এই নামা, এবং তার ফলে এ থেকে বিতে পৌঁছানো, অর্থাৎ যে সময় সে এ থেকে বিতে পৌঁছচ্ছে সেই সময়টুকুর মধ্যেই সে একটা ম্যাক্সিমাম হাইট উঠেছে এবং সেখান থেকে নেমেছে। তাহলে এবার আমরা এই মোট তার ট্রাভেলিংয়ের সময়টা আমরা পেয়ে গেছি। এবার তাহলে আমরা তার মোট এই যে দূরত্বটা, এইখান থেকে এতটা, এটাকে যদি আমি একটা রেঞ্জ বা পাল্লা বলি, তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে? এই পথে তার গতিবেগ ছিল ইউ কস আলফা, তাহলে এটা হলো ইউ কস আলফা ইন্টু ক্যাপিটাল টি। এটা যদি আমি মোট সময় ক্যাপিটাল টি ধরি, তাহলে হলো ইউ কস আলফা ইন্টু টি। তাহলে ইউ কস আলফা ইন্টু টি মানে হচ্ছে 2u সাইন আলফা বাই জি। ঠিকঠাক করে লিখলে যেটা দাঁড়ায় সেটা হলো 2u স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা কস আলফা বাই জি। এটাকে যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াবে? ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা, আমরা অলরেডি মাল্টিপল অ্যাঙ্গেল করে ফেলেছি। আমরা জানি যে 2 সাইন আলফা কস আলফা হচ্ছে সাইন
2 আলফা। তাহলে এটা দাঁড়ালো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। দেখো এইরকম একটা এক্সপ্রেশন, তাতে আর ম্যাক্সিমাম হবে কখন? অবশ্যই তোমরা বলতে পারো যদি ইউ বেশি হয় তাহলে বাড়বে, জি কম হয় তাহলেও বাড়বে, কিন্তু এগুলোর কোনো লিমিট নেই, অনেক কিছুই হতে পারে। যদিও জিটা আমরা জানি যে এটা 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটা অ্যাভারেজ ভ্যালু, আর ইউটা তো বাড়তে পারে অনেক। তো এই ইনডেফিনিট রাশিটার উপরে আমরা তাকাবো না, কারণ এটা সেই গায়ের জোরের উপর ডিপেন্ড করবে যে কতটা জোরে আমি ছুটতে পারি। আমরা বরঞ্চ এদিকে তাকাই যে কিভাবে ছুটতে পারি, কিভাবে ছুটলে পরে আরটা ম্যাক্সিমাম হবে। অর্থাৎ সাইন 2 আলফা, সাইন 2 আলফার ভ্যালু যেখানে ম্যাক্সিমাম হবে সেটাই আমাকে বলে দেবে যে আর এর ভ্যালু কত হবে একটা নির্দিষ্ট গতিবেগের জন্য, এবং জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য। সেই ভ্যালুটা কি? সাইন 2 আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এই ঢিলটাকে 45 ডিগ্রিতে ছোড়া প্র্যাকটিস করি, তাহলে কোনো একটা নির্দিষ্ট গতির জন্য আমি এই যে অনুভূমিক যে পাল্লা বা হরাইজন্টাল রেঞ্জ যেটা, সেটাকে আমি ম্যাক্সিমাম করতে পারবো। তাহলে আমরা এই প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি পড়তে গিয়ে কি কি পেলাম একটু লিখি। প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে যে প্রাসের গতিপথটা পুরোপুরি একটা প্যারাবোলা। তার ইকুয়েশনটা কি পেলাম? হাফ ছিল, নিচে নিয়ে নিলাম ওটা, জিটা উপরে ছিল, ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। আর একটা কি পেলাম? যে সে এই যে পথটা কাভার করলো, ম্যাক্সিমাম হাইট উঠলো ইউ সাইন আলফা বাই জিতে, নামলো এখান থেকে সেটাও কিন্তু ইউ সাইন আলফা বাই জিতে। অর্থাৎ তার টোটাল টাইম অফ ফ্লাইট যতক্ষণ সে আকাশপথে থাকলো সেটা হচ্ছে 2 ইউ সাইন আলফা বাই জি। এই পথে থাকতে থাকতে সে কিন্তু একটা হরাইজন্টাল পথও কাভার করে ফেলেছে, তার কারণ তার গতিবেগের আর একটা অংশ হচ্ছে অনুভূমিক দিকেও আছে। এখানে একটা খুব মজার বিষয় যেটা উপলব্ধি করলে খুব ভালো লাগে, যে একটা ভেক্টর তার যে দুটো উপাংশ, একটা উপাংশ আর একটা উপাংশকে কিন্তু কোনোভাবেই ইনফ্লুয়েন্স করেনি, প্রত্যেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ইউ সাইন আলফা যেমন তার নিজস্ব যে ন্যাচারাল যে ত্বরণ বা মন্দন নিয়ে চলেছে, সে তার সেই মন্দন বা ত্বরণের গতি কিন্তু এক্সের গতিপথটাকে কিন্তু কখনোই ইনফ্লুয়েন্স করেনি, দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তেমনি এই যে ইউ কস আলফা, সে কিন্তু পুরোটাই সমবেগে চলেছে। তাহলে সেই রেঞ্জটা হচ্ছে কিন্তু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এবং এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন আমরা যে কোনো একটা গতিবেগের জন্য আমরা যদি আলফাটাকে 45 ডিগ্রি, অর্থাৎ যে প্রজেক্টাইলটাকে আমরা ছুটছি সেটাকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ছুটতে পারি, তাহলে ওই পার্টিকুলার ওই গতিবেগের জন্য আমরা একটা ম্যাক্সিমাম রেঞ্জ পাবো।